নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যে 7টা, মানে সময় আমার বাংলার। আজ আমার বাংলার শুরুতে একটা ছবি দেখাবো আপনাদের। শুভেন্দু অধিকারী রীতিমতো রেগে গেলেন, তেড়ে গেলেন। কেন গেলেন? চোর স্লোগান শুনে। দেখুন ছবিটা, কিভাবে রেগে তেড়ে গেলেন শুভেন্দু অধিকারী যেই শুনলেন চোর চোর স্লোগান। শুভেন্দু অধিকারীকে চোর স্লোগান দেওয়া হয়েছে আর তারপরই রীতিমতো রেগে গেলেন শুভেন্দু অধিকারী। ছবিটা তো আপনারা দেখছেনই। এই ছবি নদিয়ার গাংনাপুরে এই ঘটনা ঘটেছে। একেবারে মেজাজ হারিয়ে ফেললেন শুভেন্দু অধিকারী, রীতিমতো তেড়ে গেলেন তিনি। দেখুন সেই ছবি। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, চোর স্লোগান শুনে একেবারে মেজাজ হারিয়ে ফেললেন শুভেন্দু অধিকারী, রীতিমতো তেড়ে যাচ্ছেন তিনি। একেবারে রানাঘাট দক্ষিণ বিধানসভা এলাকার বিভিন্ন এলাকায় তিনি ঘুরছিলেন আজ বিকেল থেকেই, কিন্তু সেখানে বাদ সাধলো যে গাংনাপুর এলাকা দিয়ে যখন তার কনভয় যাচ্ছিল, ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে চোর চোর স্লোগান দিচ্ছিল। সেই সময় তার কনভয় রীতিমতো দাঁড়িয়ে যায় এবং তিনি গাড়ি থেকে নেমে এসে কিন্তু তেড়ে যান। সেই তুমি দেখতে পাচ্ছ, কার্যত মেজাজ হারিয়ে কিন্তু তিনি গাড়ি থেকে নেমে যান। এবং তিনি তার যেটা অভিযোগ রয়েছে যে এটা ইচ্ছাকৃতভাবে এটা করা হয়েছে এবং তার যেটা তিনি নেমে তিনি একাই প্রতিবাদ করেছেন তার দাবি, এবং তাকে যে একদম মেজাজ হাতে দেখা যাচ্ছে এবং গাড়ি থেকে নেমে কিন্তু তিনি একেবারে তেড়ে যান। সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছ যে গাংনাপুর এলাকার মধ্যে কিন্তু ঘটনা ঘটে, যদিও পুলিশ পরবর্তীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ রঞ্জিত, বেশ। নোংরা কালচার চোখের সামনে দেখেছেন, ভেবেছিল কাঁচ তুলে পালাবো, আমার উপর আক্রমণ করেছে, আমি গাড়ি থেকে নেমেছি, আমি ওদের মোকাবিলা করেছি, আমি একা মোকাবিলা করেছি। গাংনাপুরে রশি দাঁড়িয়ে থেকে এই নোংরামিটা করেছে, ওদের মাঝখানে দাঁড়িয়ে ওদের ঘরে ঢুকিয়ে দিয়েছি, ওদের নাম চিহ্নিত করে এফআইআর করব, ওসি গাংনাপুরের বিরুদ্ধে কোর্টে যাব। আর এবার দেখাবো শুভেন্দু অধিকারীর সংখ্যালঘু মন্তব্য ঘিরে কিন্তু বিজেপির মধ্যে অস্বস্তি এখনো বহাল থাকলো। কেন জানেন? কারণ শুভেন্দু অধিকারী বলছেন তাকে নাকি তার কথার সঙ্গে সুকান্ত মজুমদারকে সহমত হতেই হবে। কেন সহমত হতে হবে? মনে মনে সহমত হতে হবে, প্রকাশ্যে না হলেও। পাল্টা বিজেপির রাজ্য সভাপতি বলছেন যে সংবাদ মাধ্যম মনের কথা প্রকাশ করার জায়গা নয়। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो। সম্প্রতি শুভেন্দুর এই মন্তব্য ঘিরে বিড়ম্বনায় পড়েছে বিজেপি। সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যের মতো নেতারা বুঝিয়ে দিয়েছেন শুভেন্দুর এই মন্তব্যের দায় দল নেবে না, কিন্তু শুভেন্দু তার অবস্থানে অনড়। আমি আমার অবজারভেশন, মনের কথা বলেছি, যে আমার সাথ দেবে আমি তার সাথ দেবো। সবাইকে নিয়েই চলবো, সে তো এনডিএ সরকারের নীতি চাই, ভারত সরকারের নীতির কথা বলেছেন। আমি একাধারে রাজ্য সভাপতি, একাধারে মন্ত্রী। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তিনি স্বীকার করুন আর নাই করুন, আমার মতের বা আমার বক্তব্যে তো ওনাকে সহমত হতেই হবে, প্রকাশ্য না করলে মনে মনে করতে হবে। দেখুন, মনের কথা বলার জায়গা প্রেস নয়, মনের কথা বলার জায়গা অনেক আছে আমার, সেখানে বলবো। খোদ নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশের কথা বলেন, কিন্তু শুভেন্দুর গলায় ভিন্ন সুর। গত বুধবার বিজেপির বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে বিস্ফোরক মন্তব্য করেন বিরোধী দলনেতা।
আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। শুভেন্দুর এই মন্তব্য ঘিরে বিজেপির ভিতরে বিস্তর জল ঘোলা হচ্ছে। অনেকেই শুভেন্দুর এই মন্তব্যের বিরোধিতা করেছেন, অনেকে আবার শুভেন্দুর পাশে, যেমন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, যে কথাটা আজ থেকে ৩০-৩৫ বছর আগে বলা উচিত ছিল এবং সেই মতো কাজ করা উচিত ছিল, এতদিন বাদে সেই কথাটা পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী এবং অসমে হিমন্ত বিশ্ব শর্মার অসম সাহসী উক্তিতে প্রকাশ পাচ্ছে। এই ইস্যুতে বুধবার থেকে জলঘোলা চলছে। বিতর্কের মাঝে বুধবারই শুভেন্দুকে ময়দানে নামতে হয়, নিজের মন্তব্যের ব্যাখ্যা দেন। এটা সত্য, শুধুমাত্র সনাতনী হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে, মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি। সেই কারণে আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি, এর সঙ্গে ভারত সরকার বা জনপ্রিয় প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই স্লোগানের কোনো সম্পর্ক নেই। এর সঙ্গে এনডিএ সরকার প্রধানমন্ত্রীর স্লোগানকে দয়া করে মেলাবেন না। বুধবার এই মন্তব্য করলেও পরের দিনই শুভেন্দু বুঝিয়ে দেন তিনি অনড়। আমি আমার মনের কথা বলেছি, যে আমার সাথ দেবে আমি তার সাথ দেবো, সবাইকে নিয়েই চলবো। সে তো এনডিএ সরকারের নীতি চাই, ভারত সরকারের নীতির কথা বলেছেন। উনি একাধারে রাজ্য সভাপতি, একাধারে মন্ত্রী। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে তিনি স্বীকার করুন আর নাই করুন, আমার মতের বা আমার বক্তব্যে তো ওনাকে সহমত হতেই হবে, প্রকাশ্য না করলে মনে মনে করতে হবে। দেখুন, মনের কথা বলার জায়গা প্রেস নয়, মনের কথা বলার জায়গা অনেক আছে আমার, সেখানে বলবো। নিউজ 18 বাংলা। আর এবার আমরা নজর রাখবো সুন্দরবনের পিয়ালির দিকে, কারণ সেখানে এক রহস্যজনক ল্যাবরেটরির হদিশ পাওয়া গিয়েছে। কিন্তু কোথায় জানেন? এক বিশাল বাড়ি, আর সেই বাড়িতেই এই ল্যাবরেটরি। কতদিন ধরে এই ল্যাবরেটরি রয়েছে, কেনই বা রয়েছে, কি কাজ হয় এই ল্যাবে, কি কারণে রাখা হয়েছে এই ল্যাব এই বিশাল বাড়ির মধ্যে সুন্দরবনের পিয়ালিতে, স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। একেবারে অত্যাধুনিক ল্যাবরেটরি, সেই ছবি আপনাদের দেখাচ্ছি, এবং সেখানে কিন্তু বিভিন্ন সরঞ্জামও রয়েছে, অর্থাৎ বিস্ফোরক রয়েছে, কেমিক্যাল রয়েছে, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। এবং পরীক্ষার জন্য এই ল্যাবে অত্যাধুনিক যন্ত্রপাতিও রয়েছে, সেই সব ছবিও আপনারা দেখছেন। কিন্তু কিভাবে এই ল্যাবের হদিশ পাওয়া গেল? আচমকা পুলিশি অভিযান, আর সেখান থেকেই কিন্তু এই ল্যাবের হদিশ পাওয়া গিয়েছে। আর এই ল্যাবকে নিয়ে নানা রহস্য দ্বারা বেঁধেছে। আরো বিস্তারিত অর্পণ আমাদের এ বিষয়ে জানাবে। অর্পণ, স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠে আসছে যে কতদিন ধরে এই ল্যাবরেটরি, কতদিন ধরে রয়েছে, কেনই বা এই বিশাল বাড়িতে এই ল্যাবরেটরি রয়েছে, কি জানা যাচ্ছে, কি জানতে পারছো? দেখো, আর একটা নতুন তথ্য দিয়ে রাখি পুলিশের তরফ থেকে। এই যে পিছনে আমার রয়েছে এই ল্যাব, সেই ল্যাব কিন্তু সিল করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, এবং সেখানে গালা সিল দিয়ে এই ল্যাব সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে ইতিমধ্যেই। এই যে কারখানা, সেই কারখানার মালিক, তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এর সঙ্গে 9 জন যারা এখানে কর্মরত ছিলেন তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে বলে তরফ থেকে জানানো হয়েছে। এবং ভৌগোলিক অবস্থান যদি তোমাকে জানাতে চাই, তাহলে দেখতে হবে এই যে ল্যাব রয়েছে, এই ল্যাব ছাড়া যে তাদের যে স্টোর রুম, সেই স্টোর রুম কিন্তু রয়েছে এখান থেকে প্রায় 500 মিটার দূরে। এই ল্যাবটা যে কারখানা করা হয়েছে, যে স্টোর রুম বাইরের থেকে দেখলে মনে হবে যে স্টোর রুম, সেই স্টোর রুম থেকে প্রায় 500 মিটার দূরে মাঝে কিছুটা অংশ জলাজমি রয়েছে। সেই জলাজমির উপরে নতুনভাবে এখানে জেসিবি দিয়ে মাটি কেটে সেখানে রাস্তা তৈরি করা হয়েছে, এবং সেই কারখানা থেকে কিন্তু এই যে ল্যাব, সেই ল্যাবের দূরত্ব রয়েছে প্রায় 500 মিটার। এবং সেখানেই এই ল্যাব তৈরি, ল্যাবে কি কি সামগ্রী রাখা হয়েছিল এবং এই ল্যাবের মধ্যে কি টেস্ট করার জন্য এই ল্যাব বানানো হয়েছিল, সেটাই এখন সবথেকে বড় প্রশ্নচিহ্ন উঠেছে পুলিশের কাছে। স্থানীয় মানুষজন, যেটা এখানে যে জায়গায় ল্যাবটি হয়েছে এবং কারখানাটি হয়েছে, সেখান থেকে স্থানীয় মানুষ প্রায় 1 কিলোমিটারের অধিক দূরে বসতি, এবং এই ফাঁকা নির্জন জায়গা কেন বেছে নেওয়া হয়েছিল? পুলিশ সূত্রে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এই জায়গা কেন বেছে নেওয়া হয়েছিল, যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তারা কতদিন ধরে কাজ করতো এখানে, তারা কি সবাই স্থানীয় লোক, কি জানা যাচ্ছে এ বিষয়ে?
দেখো এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কিন্তু এ বিষয়ে জানানো হয়নি, শুধু পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে এই আকরাম মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি এই ল্যাবের মালিক বলে এখনো পর্যন্ত পুলিশ জানাচ্ছেন। এর পাশাপাশি পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে বারুইপুর থানা এলাকায় এই আকরাম মোল্লার বাড়ি এবং তিনি এসে এখানে জমি কিনেছিলেন, তারপরে কারখানা তৈরির জন্য যে অনুমোদন লাগে, এই যে অংশ বিস্তীর্ণ এলাকা কিন্তু জলা জমি, দেখা যাচ্ছে যে জলা জমি, সেখানে চাষবাস হতো, সেখানে এই কারখানা কিভাবে বানানো হলো, এই কারখানা বানানোর জন্য যে অনুমতি লাগে সেই অনুমতি ছিল কিনা, এবং এই যদি বাজি কারখানাই সে বানিয়ে থাকে তাহলে তার যে অনুমতি লাগে, ফায়ারের যে অনুমতি, এবং স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো পঞ্চায়েতের যে উঠছে। একেবারেই অর্পণ, কি বলছেন এসডিপিও, শোনাবো। এখানে ছোট ছোট কিছু পটকা টাইপের একদমই ছোট এই জিনিস তৈরি হচ্ছিল, সেটা আমাদের পুলিশ অফিসারই সোর্স ইনফরমেশন পেয়ে আমরা সুমোটো রেড করেছি। এক্সপার্টদেরকে জানাচ্ছি, এক্সপার্টরা বলতে পারবে ওখানে কি আছে না আছে। দিন 5-7 হলো স্টার্ট হয়েছিল, আমরা যেটা ইনফরমেশন পাচ্ছি। আমরা এখনো পর্যন্ত 9 জনকে আটক করেছি। নদিয়ার কৃষ্ণনগরের দিকে নজর রাখবো। তোলা না দেওয়ায় মাছ ব্যবসায়ীকে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে, আর এর মধ্যে নাকি এক তৃণমূলের ছাত্র নেতাও রয়েছে, আর এই সবকে ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা। ব্যবসায়ীকে রাস্তায় ফেলে বেধড়ক মার, গুলি। সিসি ক্যামেরায় ধরা পড়েছে হাড়হিম করা ছবি। দুজন মিলে মেরেই যাচ্ছে। এর মধ্যে কালো গেঞ্জি পরা এই যুবক কৃষ্ণনগর শহর টিএমসিপির সভাপতি। নতুন কিছু নয়, তো অস্ত্র হাতে দাপাদাপি হচ্ছে, পশ্চিমবঙ্গটা যে কি হয়ে গেল আমরাও বুঝতে পারছি। আমরা এরপর হয়তো পানের দোকানে হয়তো আপনারা গুলি বন্দুক কিনতে পারবেন। একসময় উত্তরপ্রদেশ, বিহার নিয়ে আমরা এগুলো আলোচনা শুনতাম, এখনো তারা ঠিক হয়ে গেছে, দুষ্কৃতীরা সাহস পায় না কিছু করার। দুর্ভাগ্যবশত যে পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটতো না, সেখানে এখন এই ধরনের ঘটনা ঘটছে। অত্যন্ত খারাপ ঘটনা, কে করেছে না করেছে সব ব্যাপারে দলের সঙ্গে কোনো যোগাযোগের কোনো বিষয় না। যে অস্ত্র প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ, এনকাউন্টার, লক আপ ডেথ, যেগুলো বিজেপি শাসিত রাজ্যগুলোতে পাওয়া যায়, সেগুলো দেখে সুকান্ত বাবুর অভ্যাস, সেই জন্য এই ধরনের কথাবার্তাগুলো বলছে। পিস্তল হাতে দাপাদাপি, পিস্তল তাক করে মাছ ব্যবসায়ীকে শাসানি, মাটিতে ফেলে ব্যবসায়ীকে বেধড়ক মার। শুক্রবার ভোরের এই ছবি প্রকাশ্যে আসতেই জোর শোরগোল। ব্যবসায়ীকে রাস্তায় ফেলে যে দুজন মারছে তাদের মধ্যে একজন কৃষ্ণনগর শহর টিএমসিপির সভাপতি কুণাল হালদার, দ্বিতীয়জন স্থানীয় দুষ্কৃতী সৈকত হালদার। কুণালের বিরুদ্ধে এলাকায় দাদাগিরি করার অভিযোগ রয়েছে। অন্যদিকে ডাকাতির চেষ্টার অভিযোগে জেলে ছিল সৈকত, বুধবার জামিন পায়। তারপর শুক্রবার ভোরে এভাবে ব্যবসায়ীকে রাস্তায় ফেলে মার। অভিযোগ, মাছ ব্যবসায়ী তোলা দিতে রাজি না হওয়াতেই এভাবে হামলা, গুলি, মার কিছুই বাদ যায়নি। তৃণমূলের যে সমস্ত মস্তান বাহিনী, হারবাদ বাহিনী আছে, যারা সন্ত্রাসী আছে, তারা আজকে নিজেদের মধ্যে এলাকা দখল নিয়ে, ভাগ বাটোয়ারা নিয়ে লড়াই করছে এবং সাধারণ মানুষের মধ্যে এরা আজকে আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে। পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে যত রকমের সমাজ বিরোধী কাজ আছে এরা আজকে করে চলেছে। এর দায় তৃণমূল কংগ্রেসকে নিতে হবে। লোকসভা নির্বাচনের পরে বিজেপি নেতা হোক, হোতা হোক, সবার মাথাটা একটুখানি স্ক্রুটা ঢিল হয়ে গেছে, যার জন্য সব কিছুতেই তারা ওই তৃণমূল দেখছে। তৃণমূল দল কোনোদিন এগুলো প্রশ্রয়ও দেয় না। ব্যক্তিগত পর্যায়ে একটা ঝগড়া অশান্তি করে গোলাগুলি চললে তার মধ্যেও বিজেপি এখন দল দেখছে, এটা আশ্চর্য ব্যাপার। নিউজ 18 বাংলা।
এবার গারুলিয়ার ছবি আপনাদের দেখাবো। টিএমসিপি ছাত্র নেতা, তার হাতে আগ্নেয়াস্ত্র। কেন আগ্নেয়াস্ত্র, কিভাবে তার কাছে আগ্নেয়াস্ত্র এলো, স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে ইতিমধ্যে। আর এই মুহূর্তে এই ছবি কিন্তু ভাইরাল রীতিমতো। স্থানীয়রা কি দাবি করছেন? স্থানীয়রা বলছেন যে একাধিক অপরাধের সঙ্গে যুক্ত এই ছাত্র নেতা শুভাশিস চক্রবর্তী। আগেও একাধিকবার নাকি নানা অভিযোগ উঠে এসেছে। একাধিক অপরাধের সঙ্গে যুক্ত এই ছাত্র নেতা। আগেও একবার শুভাশিস চক্রবর্তীকে গ্রেপ্তার করে পুলিশ। তৃণমূলের ছাত্র নেতার আগ্নেয়াস্ত্র হাতে ছবি ঘিরে রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে। তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল করলে আর্মস নেওয়ার অধিকার আছে, আইনের শাসনই নেই। আইনের শাসন কোথায় আছে? এখন সে পিস্তলটা আসল পিস্তল না খেলনা পিস্তল, দোলের রং খেলার পিস্তল না আসল বুলেটের পিস্তল, এসব ওইসব ভাইরাল দেখে বুঝবো কি করে? তো যদি এটা সত্যি কোনো অস্ত্র হয়ে থাকে পুলিশ ধরবে, খোঁজ নেবে, ব্যবস্থা নেবে। তারপরে আবার দেখা গেল না এটা আমাদের এখানকার নয়, এটা সিনেমা থেকে নেওয়া হয়েছে। তারপর দেখা গেল এখান থেকে নয়, এটা অমুক দেশের ভিডিও। এখন এত রকম সোশ্যাল মিডিয়ার চাপাচাপির মধ্যে যদি সত্যি হয় পুলিশ ব্যবস্থা নেবে। আর এবার দেখাবো আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং। তার আরো এক শাগরেদ, তার কুকীর্তিও সামনে এসেছে। নাম এবার রঞ্জিত। রঞ্জিত আবার গুরুর বড় ভক্ত, কারণ রঞ্জিতের হাতে তার গুরু এই জয়ন্ত সিং এর ট্যাটু রয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। শুধু তাই নয়, নানা অভিযোগ তো রয়েছে। একেবারে এলাকায় দাপাদাপি, টোটো স্ট্যান্ড তৈরিতে নাকি এই রঞ্জিতের হাত রয়েছে, এমনটাও জানা যাচ্ছে। তারই পাশাপাশি এই রঞ্জিতই নাকি আবার এক অটো চালককে মারধরও করেছিলেন। দেখুন। জয়ন্ত সিং, উত্তর 24 পরগনার আরিয়াদহের ত্রাস। মা ছেলেকে মারধরের ঘটনায় গ্রেপ্তার। এরপর থেকেই জয়ন্ত বাহিনীর নানা কুকীর্তি সামনে এসেছে। জয়ন্তর গ্যাংয়ের অন্যতম সদস্য রঞ্জিত চৌধুরী জয়ন্তর পরম ভক্ত। জয়ন্তর প্রতি কতটা ভক্তি দেখুন। জয়ন্তর মুখ আঁকা ট্যাটু রঞ্জিতের হাতে। মারধর, হুমকি, তোলাবাজি, খুনের চেষ্টা। আরিয়াদহে জয়ন্তর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। গুরুর দেখানো পথেই হাঁটে তার চেলা রঞ্জিত। তার বিরুদ্ধে আরিয়াদহের দোলপিরিতে বেআইনি টোটো স্ট্যান্ড চালুর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কামারহাটির রথতলা থেকে আদ্যাপীঠ হয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত পুরনো অটো রুট আছে। অভিযোগ, এই রুটেই বেআইনিভাবে টোটো চালানো শুরু করে জয়ন্তর শাগরেদ রঞ্জিত। 2021 সালে টোটো স্ট্যান্ড চালু হতেই অটো চালকদের উপরে শুরু হয় জুলুমবাজি। মাঝে মধ্যেই অটোয় যাত্রী উঠতে দিত না বলে রঞ্জিতের বিরুদ্ধে অভিযোগ। অটো চালকদের দাবি, এই বেআইনি টোটো স্ট্যান্ড চালুর পিছনে জয়ন্ত ঘনিষ্ঠ রাহুল গুপ্তাও ছিল। আমরা কোনো শর্ট প্যাসেঞ্জারও পাচ্ছি না। ওদেরকে যদি কিছু আমরা বলতে যাচ্ছি তো ওরা একটাই নাম তুলছে, সেটা হচ্ছে জয়ন্ত সিং। দৌড়াত্ম চলতো বলেই প্রত্যেকটা টোটোওয়ালা যেই টোটোগুলো চলে ইল্লিগাল ভাবে চলে, ওরা সরকারকে কোনো পয়সা পে করে না। এখানে জয়ন্তের আছে রঞ্জিত চৌধুরী, যে কিছুদিন আগে আমাদের একটা অটো চালক ভাইকে মেরেওছে। গত মার্চে আরিয়াদহের এক অটো চালককে রঞ্জিত মারধর করে বলে অভিযোগ। পুলিশে অভিযোগও দায়ের হয়। অভিযোগ, পুলিশ রঞ্জিতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আমাদের রুটে একজন গাড়ি চালক প্যাসেঞ্জার তুলছিল, ওকে আটকে ওকে ধাক্কাধাক্কি এবং মারধর করা হয়। পুলিশে আমরা রিপোর্ট করেছিলাম, তো রিপোর্টের কোনো কাজ সেরকম ভাবে হয়নি। মা ছেলেকে মারধরের ঘটনায় গ্রেপ্তার জয়ন্ত সিং। তার ঘনিষ্ঠ রাহুল গুপ্তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এদের আরেক শাগরেদ রঞ্জিত এখনো বাইরে। তার ঘনিষ্ঠদের দাবি, রঞ্জিত এলাকা ছাড়া। হ্যাঁ, হ্যালো, কে? রঞ্জিত চৌধুরী বলছো? বাইরে আছে। হ্যালো, রঞ্জিত চৌধুরীকে ফোনটা দিতে দেবে, একটু দরকার ছিল। এখানে তো নেই, বাইরে আছে। বাইরে কোথায় সেটা জানি না, যদি আসলে আমি বলে দিব। কামারহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। এ তো দেখলেন এক কীর্তি, আর এবার দেখাবো জামালের কীর্তি। মুখ খুললে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিতেন জামাল। যে সে কে নয়, একেবারে নিজের ভাইকে ফাঁসিয়ে দিয়েছিলেন। ধর্ষণের মিথ্যে মামলায় ভাইকে হাজতবাস করিয়েছিলেন জামাল। শুধু যে এবার ভাই মুখ খুলেছে তা নয়, মুখ খুলেছে জামালের দাদাও। ভাই বলে পরিচয় দিতে ওকে ঘৃণা লাগে। যে তার অবৈধ 3 নাম্বার
বইয়ের দিয়ে রেপ কেসে 27 দিন জেল খাটায় আমাদের, তাহলে তার ভাই বলে আমাদের সম্পর্ক ঘৃণা লাগে নাকি? সোনারপুরের জামাল সর্দার, তার বিরুদ্ধে সালিশি সভার নামে অকথ্য অত্যাচারের অভিযোগ উঠেছে। একের পর এক মহিলা মুখ খুলেছেন। এবার জামালের বিরুদ্ধে সরব হলেন তার ভাই এবং দাদা। ইনি কামাল সর্দার, জামালের ছোট ভাই। তার দাবি, এলাকায় একটি গন্ডগোলের জেরে 7 জনের নামে অভিযোগ দায়ের হয়, কিন্তু জামাল নাকি বলে মামলা দায়ের হয়েছে 50 জনের নামে। মামলা নিষ্পত্তি করার আশ্বাস দিয়ে সবার থেকে টাকা চান জামাল। খতিয়ে দেখার পর জানা যায় মামলা আছে 7 জনেরই নামে। এর প্রতিবাদ করায় ধর্ষণের মিথ্যে মামলায় ফাঁসিয়ে জামাল তাকে জেল খাটান বলে দাবি জামালেরই ভাইয়ের। ভাই বলে পরিচয় দিতে ওকে ঘৃণা লাগে, যে তার অবৈধ 3 নাম্বার বইয়ের দিয়ে রেপ কেসে 27 দিন জেল খাটায় আমাদের, তাহলে তার ভাই বলে আমাদের সম্পর্ক ঘৃণা লাগে নাকি? জামালের দাদা ভোলা সর্দার, তার দাবি, বাবার জমি জোর করে দখল করছিলেন জামাল। প্রতিবাদ করলে বাবাকে মারধর করেন জামাল। দাদা ওই ঘটনার প্রতিবাদ করায় নাকি ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় জামাল। এরপর দাদার উপর অ্যাসিড হামলা চালায় বলেও অভিযোগ। আপনাদের তো মারধর করেছে। হ্যাঁ, বাবার জমি নিয়ে একদিন রাত্রে আমার পুরো দমে একদিন অ্যাসিড, মেয়ের বয়স তখন আমার 9 দিন। থানায় বারংবার এইরকম রিপোর্ট যাচ্ছে, থানায় কোনো ডায়েরি হচ্ছে, কেস হচ্ছে না, নিচ্ছে না। জামালের সঙ্গে সেটিং আছে। দুই ভাইয়েরই দাবি, পুলিশ প্রশাসনকে জানিয়েও লাভ হতো না। মুখ খুললেই মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিতেন জামাল। তাই ভয়ে কেউ জামালের বিরুদ্ধে মুখই খুলতেন না। যে কিছু কিছু পুলিশ ওর হাত আছে মাথায়, সেই পুলিশের দ্বারা থেকে ও কায়েম করে আর ফলস কেস দেয় বলে আমরা ভয়তে পুরো কোণঠাসা। কমজোরি লোক পেলেই তাকে চেপে ধরবে, আর পুলিশের ভয়তে কোনো লোক মুখ খুলতো না, কোনো কথা বলতো না। ওর বিরুদ্ধে যে যাবে তার বিরুদ্ধে মানে তার নামই কেস। সারা জীবন বদমাইশি, ও অনেক কিছু করেছে জীবনে। ওর জীবনে 2-3টে বিয়ে, অনেক মেয়ে রেপ করেছে, ওই জন্য একটা মেয়ে মারাও গিয়েছে আমাদের গ্রামে। ও জীবনে বিশাল কুকীর্তি কাজ করে। এহেন জামালের বিরুদ্ধে সম্প্রতি মুখ খোলেন এক মহিলা। অভিযোগ, জামালের প্রতাপনগরের বিশাল বাড়িতে বসে সালিশি সভা। সেখানে ওই মহিলাকে শিকল দিয়ে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। বিচার করবে বলে ডেকে আমাকে শিকল দিয়ে বেঁধে অতিরিক্তভাবে আমাকে মারধর করে, আমার ছেলে, স্বামী, সবার সামনে। এরপর মুখ খোলেন আরো এক মহিলা। তিনি দাবি করেন তার স্বামীকে সারা রাত উল্টো করে ঝুলিয়ে মারধর করা হয়েছে। ছেলের সাথে মানে গন্ডগোল হয়েছিল বলে আমরা এই নিয়ে জামালকে বলেছিলাম, জামাল আমাদের অতিরিক্তভাবে মারধর করে। ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করে জামালের নানা শখের কথাও। জামালের রাজার মতো শখ, প্রত্যন্ত গ্রামে প্রাসাদের মতো বাড়ি, পোষা ঘোড়া, সুইমিং পুলে কচ্ছপ। এবার জামালের বিরুদ্ধে মুখ খুললেন তারই দাদা ভাই। ভাই বলে পরিচয় দিতে ওকে ঘৃণা লাগে। অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখতেই হচ্ছে রবিবার 21শে জুলাইয়ের সমাবেশ রয়েছে। একটু প্রস্তুতির ছবিটা আপনাদের দেখাই। মঞ্চ বাঁধার কাজ চলছে, একেবারে তুঙ্গে প্রস্তুতি বলা যায়, সেই ছবিটাই আপনাদের দেখাচ্ছি। মঞ্চ বাঁধার কাজ যেরকম চলছে সেরকম নেতাজি ইনডোর, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, গীতাঞ্জলি স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়াম, ইকো পার্ক, সেন্ট্রাল পার্ক, সেই সব জায়গায় কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থাও রয়েছে। এবং ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থকরা, এবং এই সমাবেশে যোগ দেবেন বলে কলকাতায় পৌঁছেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এবারের সমাবেশে উত্তরবঙ্গ থেকেও কিন্তু বেশি সংখ্যায় কর্মী সমর্থক নিয়ে আসার টার্গেট শাসক দলের কাছে। অন্যদিকে আপনাদের একটু দেখাই যে এই যে মঞ্চ, এই মূল মঞ্চ কিন্তু এবার 21শে জুলাইয়ে 52 ফুট বাই 24 ফুটের থাকবে। এখানে থাকবেন তৃণমূলের শীর্ষ নেতা, সাংসদ, বিধায়ক, মন্ত্রী এবং যারা আমন্ত্রিত তারা। 48 বাই 24 ফুটের আরো একটা মঞ্চ কিন্তু থাকবে, আর সেখানে বসবেন তৃণমূল কাউন্সিলররা। এছাড়াও 40 বাই 24 ফুটের আরো একটা মঞ্চ কিন্তু থাকবে। সেই মূল মঞ্চে ওঠার জন্য সিঁড়ি নয়, থাকতে পারে র্যাম্প, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। ছবিটা আপনাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছি। সভা মঞ্চ 1-এর ছবিটা আপনারা দেখছেন। 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট। ট্রাফিক ম্যানেজমেন্ট, ওর মধ্যে অবভিয়াসলি দি পার্কিং ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট আছে। ক্রাউড কন্ট্রোল, ল অ্যান্ড অর্ডার পার্টটা খুব ইম্পর্টেন্ট আছে। অনেকগুলো প্রোটেক্টিভ এখানে একসঙ্গে থাকবেন, ওদের জন্য
ভিআইপি সিকিউরিটি প্ল্যান যে আছে তিনটাই খুব ইম্পর্টেন্ট আছে। উই হ্যাভ মেড very elaborate arrangements to take care of all these three situations. Vrishti is also a very important contingency. So we have factored all these contingencies into account and planned for it.